হচ্ছে যে দুইটারই টপিকটা তুলে নেবেন। Recent power system scenario in Bangladesh. এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিকটা আছে। আসলে কথাটা রিসেন্টের চেয়ে বড় কথা হচ্ছে লাস্টের কয়েক বছর একেবারে আপ টু ডেট ডকুমেন্ট ইনফরমেশন এখানে দেওয়া হয় না। এটা হচ্ছে একটু আগের একটা প্রেজেন্টেশন, এই জন্য এটাই আমি এটা পিজিসিবির একজন হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এটা দিয়েছে, আমি এটা কালেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমি সব কিছু ওভারভিউ দেবো না, মানুষের জনসংখ্যা কত এরিয়া এগুলো নিয়ে আপনাদের কথা না। আমরা পাওয়ার সিস্টেম যে ব্যাপারগুলো আছে আমরা ডিরেক্ট সেখানে চলে যাবো। প্রথমে আপনাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে বাংলাদেশের পাওয়ার সেক্টরের স্ট্রাকচারটা কী বাংলাদেশের পাওয়ার সেক্টর। দেখেন যে প্রথমে আপনারা জানেন যে পাওয়ারটা বাংলাদেশে জেনারেট করার পরে ট্রান্সমিশন করা, ট্রান্সমিশনের পরে হচ্ছে ডিস্ট্রিবিউশন করা কনজিউমার যারা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তিনটা যে সিস্টেম, প্রথম হচ্ছে এই যে জেনারেশন যেটা তারপর হচ্ছে আমাদের ট্রান্সমিশন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোম্পানি, সরকারি বা বেসরকারি বিভিন্ন ধরনের কোম্পানি সেই কাজটা যুক্ত থাকে। এর মধ্যে দেখেন জেনারেশনে আপনারা কিছু জানেন এখান থেকে পিডিপি বহুল একটা প্রচলিত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট, তাই না? এটা দেখেন যে একই সাথে সে পাওয়ার জেনারেশনের মধ্যেও সম্পৃক্ত, আবার পাওয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যেও সম্পৃক্ত। যে পিডিবি যেটা সেটা হচ্ছে আপনাদের এমন একটা সংস্থা যেটা হচ্ছে একমাত্র পাওয়ার জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন দুইটার সাথেই সম্পৃক্ত। এরপরে দেখেন যে যেগুলো একেবারে উল্লেখযোগ্য সেগুলো আমি একটু বলবো, যেমন হচ্ছে যে এপিএসসিএল যে আশুগঞ্জ পাওয়ার সাপ্লাই, এটা তারপর হচ্ছে এনডব্লিউজেড যেটা নর্থ ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি, তারপর ইজিসিবি হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন। তবে এরকম হচ্ছে এই পরেরগুলো হচ্ছে বিভিন্ন স্বায়ত্তশাসিত, এগুলো আপনারা একটু দেখেন। মেইন আপনারা প্রথম 3-4টা দেখে দেখেন। ট্রান্সমিশনে দেখেন খুবই ইম্পর্টেন্ট পিজিসি, একমাত্র পিজিসি হচ্ছে ট্রান্সমিশন পার্টটা নিয়ে কাজ করে। সো পিজিসি হচ্ছে ওই পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। তারপরে দেখেন যে ডিস্ট্রিবিউশন আমাদের হচ্ছে যে পাওয়ারটা জেনারেট করা হয় সেটা হচ্ছে যে যেখানে হচ্ছে আমাদের কোল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, কয়লার খনিগুলো তো আপনারা জানেন দিনাজপুরে আছে বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন যেগুলো জায়গায় আছে। কয়লার খনি তো আর আপনি যেখানে কনজিউমার সেখানে তো উঠাই নিয়ে আসতে পারবেন না, সেখানেই কয়লার খনির পাশেই হচ্ছে আপনাদের ইলেকট্রিসিটি জেনারেটটা করা হয়। তারপরে সেই ট্রান্সমিশনটা করা হলো পিজিসিবি করে পাঠায় হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জোন ওয়াইজ বিভাগ ওয়াইজ আপনাদের এই যে এই কয়েকটা ডিস্ট্রিবিউশন সংস্থা আছে সেখানে টেস্কো আপনারা জানেন সবাই ঢাকা, তারপর হচ্ছে ডিপিটিসিও ঢাকার মধ্যে, তারপর ওজোপাডিকো যেটা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, এটা হচ্ছে যে পশ্চিমাঞ্চলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে হচ্ছে আপনার এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে। নেসকোতে উত্তরাঞ্চল, তাই না? উত্তরাঞ্চলের নর্থ ইস্ট যেটা উত্তরাঞ্চলের পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে। তারপর আরইবি আপনারা জানেন রুরাল ইলেকট্রিফিকেশন, তাই না? গ্রাম পর্যায়ে বিভিন্ন এলাকায় ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট করে থাকে। আর এটার আন্ডারে যে টিবিএস পল্লী বিদ্যুৎ সমিতি যেটা সেটা আরইবির আন্ডারে সেটা কাজ করে। আর বললাম তো যে পিডিপি যেটা সেটা হচ্ছে একই ধারে জেনারেশনের কাজেও থাকে, আবার একই ধারে ডিস্ট্রিবিউশনের কাজেও থাকে। এটা আপনার এই স্ট্রাকচারটা একটু এটা ফলো করবেন। আর কোশ্চেন করলে এখান থেকে ছোটোখাটো ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম বা জেনারেশন কোম্পানির নাম কি কি সেটা একটু এখানে দিয়ে দেবো, ছবি তোলা মনে দরকার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো। আচ্ছা, পোর্টাল আপডেট করলে তারপর হচ্ছে আমি পোর্টালও দিয়ে দেবো। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের 2019 সাল পর্যন্ত বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু এখানে দেওয়া আছে। আমাদের যে ওই দেখেন যে গ্রিড কানেক্টেড যে সিস্টেম যেটা হচ্ছে গ্রিডের সাথে সরাসরি কানেক্ট, সেপ্টেম্বর 2019 সাল পর্যন্ত ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 19,000 মেগাওয়াট, 19,195। এর মধ্যে দেখেন যে আমাদের এই ডাটাটা আমাদের ইম্পর্টেন্ট, হাইয়েস্ট সোফার মানে
ইনস্টল ক্যাপাসিটি বলতেই যে পুরোটা আপনার জেনারেট করে ফেলবে, 19,000 মেগাওয়াটই জেনারেট করবে, সেটা সে পারতেছে না। নানান ধরনের সমস্যার জন্য দেখা যায় যে জ্বালানির সংকট বা সবকিছু সংকটের জন্য হাইয়েস্ট সোফার যেটা প্রোডাকশন হচ্ছে 19 সাল পর্যন্ত রাত 9টা পর্যন্ত 12,893 মেগাওয়াট। আচ্ছা, এরপরে দেখেন যে এই ডাটাটা 19 সাল পর্যন্ত যে নেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটি বোর্ডটা 10 to 13% পর্যন্ত হচ্ছে, আর বাংলাদেশের ইলেকট্রিসিটি এক্সেসটা 94% এরিয়াতে কভার করা হয়েছে। হ্যাঁ, তারপর দেখেন যে পার ক্যাপিটা জেনারেশনটা এখানে হচ্ছে 477 কিলোওয়াট আওয়ার, আর হচ্ছে আরই এনার্জি রিনিউয়েবল এনার্জি পেনিট্রেশনটা হচ্ছে 3.08%। এটা ওই নিউমেরিক্যাল ডাটা, তো এটা আপনাদের জানার জন্য পরীক্ষা আমি দেবো। পরীক্ষায় হচ্ছে যে আমাদের এনার্জি এই পাওয়ার সেক্টরটা বাংলাদেশ যেটা বললাম সেটা হচ্ছে একটু আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন প্ল্যানটা দেখেন যে 21 সাল 30 সাল 41 সাল পর্যন্ত বাংলাদেশের ইলেকট্রিসিটি ইনস্টলড ক্যাপাসিটির যে প্ল্যানটা জেনারেশন ক্যাপাসিটি সেটা এখানে দেওয়া আছে। সেটা এরপরে হচ্ছে নিউমেরিক্যাল ডাটাগুলো বিভিন্ন ফুয়েল থেকে যে কত পার্সেন্ট করে আসে সেটা এখানে আছে, কোল থেকে 35%, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ওই রিনিউয়েবল এনার্জি বা অন্যান্য সব কিছু থেকে 30%। এই ডাটাগুলো একটু আপনাদের দেখে নেবেন আর কি। আচ্ছা, এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা দেখার তেমন কিছু নাই বলার। এই যে এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে কি বলছে, এখানে বিভিন্ন যে বাংলাদেশের পাওয়ার প্ল্যান্টগুলা সেটা কোনটা কত পার্সেন্ট কভার করে জ্বালানির সাপেক্ষে সেটা এখানে দেওয়া আছে। কারণ দেখেন সবচেয়ে বড় একটা আপনারা এই যে নীল পোর্শনটা পাচ্ছেন, এটা কি ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস দিয়ে যে পাওয়ার প্ল্যান্টগুলো আপনাদের চালানো হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি জেনারেট করতেছে, সেটা এখানে দেখানো আছে। তারপর দেখেন যে ফার্নেস অয়েল যেটা হচ্ছে আপনাদের ওই মিনারেল অয়েল যেটা বলে সেটা হচ্ছে আপনাদের মোটামুটি ভালো একটা পোর্শন, ইয়েলো পোর্শনটা কভার করছে। হ্যাঁ, এটা ন্যাচারাল গ্যাসটা কিন্তু হাফেরও বেশি, তাই না? ন্যাচারাল গ্যাসটা হাফেরও বেশি। ডিজেল জেনারেটর দিয়ে যেগুলো হয়, ডিজেল পাওয়ার প্ল্যান্ট বেসড যেগুলো, সেটা হচ্ছে দেখেন সেটাও ভালো একটা অংশ কভার করছে। ডিজেল অয়েল আর ডিজেল অয়েল হ্যাঁ করবে, ডিজেল অয়েল তো মিনারেল অয়েল সেখানেও করবে। তারপরে অনেক বেশি, সেজন্য আলাদা করেছে। হ্যাঁ, ডিজেলটা অনেক বেশি, কিন্তু ডিজেলের যে দাম বেশি জন্য এখন হচ্ছে ডিজেলটা দিয়ে আপনাদের পাওয়ারটা জেনারেশন কম করা বন্ধ হয়ে গেছে, মোটামুটি বন্ধই করবে। তারপর দেখেন কয়লারও একটা ভালো পোর্শন আছে এখানে, কয়লা দিয়ে যেটা রিনিউয়েবল এনার্জিটা দেখেন আস্তে আস্তে গ্রো করতেছে। কয়লার থেকে রিনিউয়েবল এনার্জি একসময় অনেক ছোট ছিল, আর রিনিউয়েবল এনার্জিটা ভালো একটা পোর্শন কভার করতেছে। এবং রিনিউয়েবল এনার্জির মধ্যেও হাইড্রোটা দেখেন একটা ভালো একটা পোর্শন আছে। এটা পার্পল কালারটা গ্রিন কালারটা নিয়ে পুরোটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি ছিল, কিন্তু হাইড্রোটা একটা বড় কাপ্তাই যেটা বাংলাদেশে সেখানে ভালো একটা ইলেকট্রিসিটি জেনারেট করার কারণে সেটাতে আলাদা একটা পোর্শন দেওয়া আছে। আর এখানে আমি কত পার্সেন্ট পাবলিক, কত পার্সেন্ট প্রাইভেট, কত পার্সেন্ট ইম্পোর্ট করা হয় ইলেকট্রিসিটি জেনারেশনে সেটার একটা দেখে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা একটা বাংলাদেশের গ্রিড ম্যাপ দেখেন যে সময়ের সাথে সাথে কতটা ডেভেলপ করছে বাংলাদেশের গ্রিড ম্যাপটা আপনারা যদি একটু দেখেন যে আচ্ছা 12 বিএলপি। আচ্ছা, দেখেন যে ওই যে 1972 সালে দেখেন যে আমাদের গ্রিড ম্যাপটা কত ছোট ছিল, দেখেন যে জাস্ট খুব অল্প একটা জায়গায় এই যে ঢাকা থেকে সিলেটের এদিকে আর ঢাকা থেকে চিটাগাংয়ের এদিকে একটা আমাদের ট্রান্সমিশনটা করা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের যে যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এদিকে একটা লাইন ছিল। এটা হচ্ছে স্বাধীন দেশের পরপরই আর কি 1972 সালে। 2003 সালে দেখেন 30 বছরের ডিফারেন্সে মোটামুটি ভালো একটা ইলেকট্রিসিটি জেনারেশন সারা দেশের মধ্যে আপনারা একটা ফ্লো দেখতে পাচ্ছেন। একেবারে উপরের এই যে ঠাকুরগাঁও থেকে একেবারে নিচে হচ্ছে কক্সবাজার পর্যন্ত মোটামুটি ভালো একটা আপনারা সাপ্লাই দেখতে পাচ্ছেন। আর রিসেন্টলি এটা হচ্ছে 2019 সালে দেখেন যে ম্যাপটাই দেখা যাচ্ছে এত হচ্ছে যে আপনাদের সাবস্টেশন ট্রান্সমিশন লাইন দিয়ে দেশটা প্রায় পড়ে যাচ্ছে। 94% ইলেকট্রিসিটি জেনারেশনের আওতায় চলে আসছে।
সো এটা আপনারা একটু দেখতে পারেন ইচ্ছা করে খেয়াল করে। আচ্ছা, এরপরে দেখেন যে মানুষের সাবস্টেশন কত ভোল্টেজের থেকে কত ভোল্টেজ আন্ডারে কয়েকটা সাবস্টেশন আছে সেটা হচ্ছে একটা দেওয়া আছে। দেখেন 400 to 230 কিলো ভোল্টের সাবস্টেশন 4টা আছে, তারপর হচ্ছে 400 থেকে 132 কিলো ভোল্টের একটা আছে। আর এই যে 132 থেকে 33 তার যে আপনাদের ডিস্ট্রিবিউশনের আন্ডারে এটা দেখেন যে 129টা বেশি আছে, আর 230 কেভি 27টা আছে। আর এরপরে হচ্ছে যে কত কিলোমিটার রেঞ্জের মধ্যে কত ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা এই যে এটা দেওয়া আছে। দেখেন যে সর্বোচ্চ 132 কিলো ভোল্ট, প্রায় 7,500 কিলোমিটার ট্রান্সমিশন লাইন বাংলাদেশে বর্তমানে আছে। তারপর দেখেন টোটাল নাম্বার অফ পাওয়ার প্ল্যান্টস হচ্ছে 136টা আছে। এগুলো সবই হচ্ছে 2019 সালে কাটা, এখন আপ টু ডেটটা এখনো আর কি ইয়া হয়নি। স্যার এখানে যে সাবস্টেশন যে রেঞ্জ এটা কি স্যার এলাকাভিত্তিক যে লোড সে অনুযায়ী কি সাবস্টেশনটা ওইভাবে এলাকা ভিত্তিক না, একটা হচ্ছে আপনার 132 থেকে 33তেই আসবে, 33 থেকে আপনার 11এই যাবে, 11 থেকে তারপর আপনার 400 এ যাবে। এটা হচ্ছে এই কয়েকটা নিউমেরিক ডাটাই তারা রাখে যে সাবস্টেশনটা এইরকম। তারপর এই আপনার 400 থেকে যদি আপনি 3 ফেজ চালান ডিরেক্ট নিয়ে নেবেন, যদি আপনি সিঙ্গেল ফেজ চালান 220 নিয়ে নেবেন। ইয়ার ওয়াইজ একটা ক্যাপাসিটি এখানে দেখানো হয়েছে। নিউমেরিক্যাল ডাটাগুলো আপনারা জাস্ট ইন্টারেস্ট ফিল করলে দেখে নেবেন, এটা থেকে কোশ্চেন কেমন আসবে। সো এরপরে দেখেন যে স্মার্ট গ্রিড যে ব্যাপারটা, আপনারা স্মার্ট গ্রিড জানেন যে হচ্ছে বাংলাদেশের অনেক এলাকায় এখন হচ্ছে ট্রান্সমিশন লাইন দিয়ে ইলেকট্রিসিটিটা পৌঁছানো যায়নি। সো সেই এলাকায় কি হয়, একটা হচ্ছে স্মার্ট গ্রিড যেগুলো হচ্ছে ন্যাশনাল গ্রিড থেকে আলাদা। একটা হচ্ছে আইসোলেটেড এরিয়া, দ্বীপ অঞ্চল, তারপর হচ্ছে যেমন পাহাড়ি অঞ্চল যেখানে হচ্ছে ট্রান্সমিশন লাইনটা যাচ্ছে না, সেখানে রিনিউয়েবল এনার্জি বেস সোর্স যেমন হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট, এগুলো দিয়ে আপনাদের একটা মানে ছোট ছোট গ্রিড তৈরি করে তাদের নিজস্ব বাসস্থানের ইলেকট্রিসিটির চাহিদাটা মেটানোর জন্য, সেটা হচ্ছে স্মার্ট গ্রিড। এটা জানেন স্মার্ট গ্রিড বলে। আচ্ছা, এটা একটু দেখে নেবেন আপনারা। এরপরে হচ্ছে রিনিউয়েবল এনার্জির পটেনশিয়ালটা এখানে দেখানো হয়েছে যে কি কি রিনিউয়েবল এনার্জি পটেনশিয়াল বাংলাদেশে আছে। বাংলাদেশের যদি আপনারা যে ম্যাপে গিয়ে সোলার ইরেডিয়েন্স লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে বাংলাদেশে ভালো একটা সোলার ইরেডিয়েন্স বাংলাদেশ পাচ্ছে। এটা কিন্তু অনেক দেশে না, যেমন আপনারা যদি ইয়াতে দেখেন, এখানে আপনাদেরকে রিয়েল টাইমে দেখা দিই। একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে উইন্ডি, আপনারা জানেন? স্যার বলে দেন যে কোনো ওয়েবসাইট দিয়ে আপনি করতে পারেন, উইন্ডি দিয়ে আপনাদের দেখাই যে এটা হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশ মানে পুরো পৃথিবীর, পুরো পৃথিবীর সব কিছু আপনার হচ্ছে রিনিউয়েবল এনার্জি বেস যা চান, বাতাসের স্পিড, সোলার রেডিয়েন্স সব এখান থেকে পাবেন। যদি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যদি এখানে সোলার পাওয়ারটাতে যাই, সোলার পাওয়ারটাতে গেলে দেখবেন যে দেখেন বাংলাদেশ আর পুরো পৃথিবীটা একসাথে নিয়ে আসে। পুরো পৃথিবী বোঝা যাচ্ছে? পুরো পৃথিবীর মধ্যে দেখেন এখানে সূর্যের আলোটা ভালো পাওয়া যায়। হ্যাঁ, সূর্যের আলোটা ভালো পাওয়া যায়। এটা আপনাদের একটু রিয়েল লাইফ টাইমে দেখাই দিলাম যে এই দেখেন এই আমাদের ইন্ডিয়া, এটা তাই না? ইন্ডিয়া, এই যে এটা ছোট, এটা বাংলাদেশ, এই যে এটা হচ্ছে উপরে চায়না, তারপরে হচ্ছে উপরে হচ্ছে এখানে মঙ্গোলিয়া আছে এদিকে, আর উপর দিক থেকে রাশিয়া আছে। এই যে দেখেন আমরা আপনাদের যে এই যে হলুদ পোর্শনটা, সেখানে আপনারা হচ্ছে এই যে নিচে দেওয়া ডাটা দেওয়া আছে ওয়াট পার মিটার স্কোয়ার, পার মিটার স্কোয়ারে কত ওয়াট রিনিউয়েবল সোলার ইরেডিয়েন্স পাচ্ছে কোন দেশ। দেখেন যে 1000 পর্যন্ত ম্যাক্সিমাম পৃথিবী পায়, সেটা আপনি দেখেন যে অস্ট্রেলিয়া, এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানের এই জায়গাটায় এই যে এখানে দেখেন যে মোটামুটি হাইয়েস্ট আপনার সোলার ইরেডিয়েন্স পাচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে সব মরুভূমি এলাকা। এগারোটা হ্যাঁ,
অস্ট্রেলিয়া মহাদেশে এই যে সমুদ্র, এগুলো কিন্তু সব সমুদ্রের মধ্যেও কিন্তু ভালো রিনিউয়েবল এনার্জির সোর্স আছে। এই যে জায়গাগুলো আপনারা লাইন দেখতে পাচ্ছেন না, সব সমুদ্র, এগুলো সব সমুদ্রের মধ্যে ভালো একটা রিনিউয়েবল পায়। এই যে কোস্টাল এরিয়াটাই হচ্ছে মানুষ বাস করে অস্ট্রেলিয়া, এই যে এরিয়াগুলো, এই যে চারপাশের যে সমুদ্রের কাছের যে এখানে এত গরম, মরুভূমি তো অনেক গরম থাকে এখানে, কিন্তু ওই সোলার রেডিয়েন্সটা অনেক বেশি থাকে। সো এখান থেকে ভালো একটা পাওয়া যায়। কিন্তু এখানে সোলারের সেলগুলার ইফেক্টিভলি অপারেট করার জন্য আপনার একটা টেম্পারেচার লাগে। বেশি গরম হয়ে গেলে আবার অপারেটটা ভালোভাবে করতে পারে না। সেটা হচ্ছে আপনার 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সোলার সেলগুলো সবচেয়ে ভালো অপারেট করে, ঠিক আছে? সো এই জায়গায় আবার হচ্ছে যে 40 ডিগ্রি হয়ে আছে, 40 ডিগ্রি হয়েছে কিন্তু ইরেডিয়েন্সটা ভালো পাচ্ছে। এই 40 ডিগ্রির জন্য যদি আপনি পুরো অস্ট্রেলিয়া মহাদেশের এই মাঝখানের মরুভূমিটাকে সোলার প্যানেল দিয়ে মোড়ায় দেন, তাহলে হচ্ছে আপনি ইরেডিয়েন্সটা ভালো পাচ্ছেন কিন্তু ইলেকট্রিসিটিটা জেনারেট হবে না এখান থেকে। এই জন্য এই যে এরিয়াগুলো হচ্ছে অনুকূল টেম্পারেচারে থাকে, যেমন হচ্ছে যে দেখেন বাংলাদেশটা, আপনি যদি জানেন বাংলাদেশটা ইরেডিয়েন্সটা দেখেন খেয়াল করে, এটা কি কালার? এই কালারটা হচ্ছে আপনাদের মোটামুটি 500, হ্যাঁ, 500 থেকে 600-এর মধ্যে। ইরেডিয়েন্সটা একটু কম, কিন্তু হচ্ছে যে টেম্পারেচারটা মোটামুটি অনুকূলে থাকার কারণে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকার কারণে এই যে সোলারটা গ্রো করতেছে বাংলাদেশে। সোলারটা বিভিন্ন জায়গায়, কক্সবাজার একটা রিসেন্টলি 2-3 বছর আগে বড় একটা কত মেগাওয়াট পাওয়ার একটা সোলার প্ল্যান্ট ইনস্টল করা হয়েছিল, একটা নিউজ দেখছিলাম, এরকম আর কি দেখতে পারবেন। আর দেখেন যে এই যে পুরো পৃথিবীর মধ্যে এই পোর্শনটাই হচ্ছে সোলার রেডিয়েন্সটা ভালো পায়। এরপরে দেখেন যে এই কান্ট্রিগুলো উপরের যেগুলো উপরে একেবারে ম্যাপের উপরের দিকে দেখতে পাচ্ছেন যে রাশিয়ার বড় একটা অঞ্চল, বিশাল অঞ্চল, এত ঠান্ডা থেকে কোনো রেডিয়েন্স নাই। তারপর দেখেন যে এখানে এটা হচ্ছে আপনাদের ইউরোপ অঞ্চল দেখেন যেখানে রেডিয়েন্স নাই, ঠান্ডা থাকে বেশি, পিছনে নরওয়ে, সুইডেন উপরে থেকে এখানে আছে, রেডিয়েন্স নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলারের জন্য ভালো একটা সম্ভাবনা আছে এবং ভবিষ্যতেও গ্রো করবে। সেটাই হচ্ছে একটু এখানে দেখতে পাবেন যে হ্যাঁ, আমরা দেখলাম না যে 500 ওয়াট পার মিটার স্কয়ার, এই যে ডাটাতে দেখতে পাচ্ছেন আপনারা 4 থেকে 6.5 কিলোওয়াট পার মিটার স্কয়ার। তার মানে আমাদের ওই যে ওয়েবসাইটে আমরা গেলাম, ডাটাটা মোটামুটি ঠিক আছে, তাই না? 500 থেকে 600 ওয়াট পার মিটার স্কয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন যে উইন্ডের ক্ষেত্রে উইন্ড টারবাইনগুলো আসলে খুব কস্ট ইফেক্টিভ হয়। এই জন্য বাংলাদেশে কুতুবদিয়ায় উইন্ড প্ল্যান্ট আছে, উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু হচ্ছে আশানুরূপ আমরা কোনো হচ্ছে জেনারেশনটা আমরা দেখতে পারি। মানুষের উইন্ডের ক্ষেত্রে এই আপনাদের কোস্টাল এরিয়াতে কিছু উইন্ড টারবাইন লাগিয়ে দিলে হয়তো কিছুটা আমরা দেখতে পারবো, কিন্তু হচ্ছে খুব কস্ট ইফেক্টিভ। উইন্ড টারবাইনগুলা খুব দামি, এই জন্য ওখান থেকে জেনারেশনটা যেটা হয় সেটা হচ্ছে আপনার ইনস্টলেশন কস্ট, তারপর মেনটেন্যান্স কস্ট, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্টটাকে ফিল আপ করে যে লাভ করবে সেটাই পারে না উইন্ড টারবাইনটা। হাইড্রোতে আপনারা জানেন যে হাইড্রোতে কাপ্তাই হচ্ছে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, সেটাই মোটামুটি ভালো একটা ইয়ে আছে। আর বায়োগ্যাস সিস্টেমটা হচ্ছে আপনার তেমন মানে খুব একটা যে বলা যাবে তাও না, বায়োগ্যাস এগুলো খুব একটা যে কভার করতেছে ইলেকট্রিসিটি জেনারেশনে সেটা বলা যাবে না। সো এই যে মোটামুটি বাংলাদেশ সোলারের দিক থেকে আর হাইড্রোর দিক থেকে কিছুটা হচ্ছে সাপ্লাই দিচ্ছে, কিন্তু সোলার হচ্ছে আস্তে আস্তে আরো বাড়বে। সোলার একটা আছে গাইবান্ধা সুন্দর আছে বিভিন্ন জায়গায় ছোটখাটো আছে। এখন দেখবেন যে আপনার এই যে উপরে উঠে বিশালে উঠে ছাদগুলাই দেখবেন অনেক কত যেন মানে এরকম আছে। আমরা এই গ্রিডের সাথে অ্যাক্সেস করি, গ্রিডের সাথে। ঠিক আছে, চরাঞ্চলে সেভেন্টি আচ্ছা ওকে। তারপরে আপনারা এগুলো তেমন একটা কিছু নাই, কিন্তু সবই হচ্ছে ডাটা, কোনটা কত জেনারেট করতেছে এটা আপনার একটু ইন্টারেস্ট ফিল করলে দেখে নেবেন যে কোথায় কী হচ্ছে। এই দেখেন যে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল রিনিউয়েবল এনার্জি দিয়ে মোটামুটি 1752 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করার একটা ক্যাপাসিটি আছে বাংলাদেশে। এর মধ্যে দেখেন যে সোলারের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে
উইন্ডেরটা এক্সিস্টিং, কিন্তু হচ্ছে উইন্ডের থেকে জেনারেশনটা তেমন পাওয়া যায় না। তারপর দেখেন যে সোলারের পরে আছে আমাদের হাইড্রোটা মানে জেনারেট করা ভালোই পড়ে। সো এটাই মোটামুটি আপনাদের ফার্স্ট স্লাইডটা ছিল। এখান থেকে আপনারা নিজের ইন্টারেস্ট ফিল হলে এগুলো সব দেখবেন, নিজের ইন্টারেস্ট থেকে এগুলো জানা দরকার। বেসিক কিছু ধারণা। হ্যাঁ, বেসিক কিছু ধারণা, নিউমেরিক্যাল ডাটা দিয়ে ভরা এই স্লাইডটা। এখান থেকে আপনাদের কোশ্চেন মানে ওই এত এটার জেনারেশন কত, ওটার জেনারেশন কত, এভাবে কোশ্চেন করছে না। এখান থেকে আপনাদের হচ্ছে জাস্ট বেসিক ধারণাটা আছে যে পাওয়ার সিস্টেমের ইয়াকে জেনারেট করে কোন কোন কোম্পানি, তারপর হচ্ছে ট্রান্সমিশন করে কে, ডিস্ট্রিবিউশন করে কে, এগুলো একটু বেসিক ধারণা এখান থেকে আপনাদের রাখতে হবে। স্যার 200 মেগাওয়াট মানে জাতীয় গ্রিডের জন্য হবে সোলার থেকে। মানে গাইবান্ধায় আপনার হচ্ছে ইস্তানে 10%। ঠিক আছে, তাহলে ফার্স্টের লেকচারটা এতটুকুই। আজকে আমরা আবার সেকেন্ড লেকচারেও চলে যাচ্ছি। এখান থেকে আমরা আচ্ছা, এটা থেকে আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা স্টার্ট হবে। আপনারা একটু আপনার হচ্ছে লিখে নেন টপিকটা, মেকানিক্যাল ডিজাইন অফ ওভার